জুন বৃহস্পতিবার রাত ৮টায় শামীম জাহেদি আছে লিডর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। আবারও গুলি ও মোটর শেলের শব্দে কাঁপল টেকনাফ সীমান্ত, সেন্ট মার্টিনে নৌ চলাচল বন্ধ, খাদ্য ও ঔষধ সংকট। ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন নগরবাসী, রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে বাড়ছে যাত্রীদের ভিড়। হুঁশিয়ারের পরেও প্রথম দিনেই হাট ছাড়িয়ে সড়কে উঠেছে কোরবানির পশু, নমনীয় হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা। ফের গোলাগুলি আর মোটরসাইকেলের শব্দে কেঁপে উঠল টেকনাফের শাহপরী দ্বীপ এবং প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। মধ্যরাত থেকে থেমে থেমে আসা শব্দে আতঙ্ক দুই দ্বীপের বাসিন্দারা। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীম কামাল। জনাব কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। মিয়ানমার সংকট যখন শুরু হলো, একটা সময় ছিল যে বাংলাদেশকে নির্ভর করতে হচ্ছিল সেই দেশের অবস্থার উপরে। কবে যেসব রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসেছিলেন তাদেরকে ফেরত পাঠাবার ব্যাপারে, কিন্তু এখন সেই সংকটটা আরেকটু ঘনীভূত হয়েছে। অর্থাৎ মিয়ানমারের অভ্যন্তরের সংকটটাও এখন বাংলাদেশকে স্পর্শ করছে। এই যে বলা হচ্ছে যে সেন্ট মার্টিনে সেখানে খাদ্য এবং ওষুধের সংকট দেখা দিচ্ছে, কারণ নৌ চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছে। এখন এই ধরনের সংকট থেকে আসলে কি আপাতত কোনো সমাধান নেই, জনাব কামাল? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আমাকে ডেকে নেওয়ার জন্য। আজকে যে ব্যাপারটা আমরা লক্ষ্য করলাম যে গত ৫-৭ দিন যারা আটকা পড়েছে, তো এটাকে মূলত আবার একইভাবে আমি এর আগেও আপনাদের ইন্টারভিউতে বলেছিলাম যে এটা স্পিল ওভার ইফেক্ট, এবং স্পিল ওভার ইফেক্ট আরও কিন্তু ভয়াবহ পর্যায়ে আসতে পারে। তো আমরা এখন যেটা লক্ষ্য করছি যে মিয়ানমার সরকারের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক যোগাযোগটি আছে এটা কিন্তু আর কার্যকরী হওয়ার কোনো সুযোগ নেই। কেননা এখন আরাকানের মূলত নেতৃত্ব বলেন বা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে আরাকান আর্মি। জি, দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে গত ৫-৬ মাসের যে ডেভেলপমেন্টটা হলো সেখানে আমরা বারবার বলে আসছিলাম যে সরকারের পক্ষ থেকে উচিত হবে এখন 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি অ্যাডপ্ট করা। সে 1.5 ট্র্যাক ডিপ্লোমেসির ক্ষেত্রে আরাকান আর্মির সাথে যোগাযোগ করা একেবারে অনিবার্য একটা বিষয় ছিল। সেটা না হওয়ার কারণে এখন আরাকান আর্মি যে কোনো ধরনের যে ঘটনাগুলি ঘটিয়েছে এটা কিন্তু আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমরা যখনই মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে কোনো কিছু আমরা প্রতিবেদন পাই, তাৎক্ষণিকভাবে আমরা তাদের রাষ্ট্রদূতকে ঢাকায় ডেকে তলব করে তাদেরকে আমরা প্রতিবাদ করি। তাৎক্ষণিকভাবে সেটা কথা পৌঁছায় দেওয়া হয়, কিন্তু কার্যকরী কোনো ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। এখন কিছুদিন আগে আমরা যখন দেখলাম এই প্রবলেমটা শুরু হলো, তখন শয়ে শয়ে নিরাপত্তা কর্মীরা, জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাংলাদেশে আসলো। তো তারা এখানে জামাই আদর নিয়ে ফিরে চলে গেল। সেখানে আমরা কাজে কিছু দেখতে পারলাম না, কার্যত কোনো বেনিফিট আমরা নিয়ে আসতে পারলাম না। তো মূলত এটাকে বুঝতে হবে যে এর মাধ্যমে একটা জিনিস আমি মনে করি যে আমাদের পররাষ্ট্রনীতির একটা বড় ধরনের দুর্বলতা কিন্তু নগ্নভাবে বহিঃপ্রকাশ হলো। এখন মিয়ানমার, আমরা কিছুদিন আগে গত সপ্তাহে শুনেছি যে একটি বোটকে কেন্দ্র করে, একটি নৌকাকে কেন্দ্র করে আরাকান আর্মি হোক অথবা জান্তা বাহিনীর লোক হোক, তারা তাদের উপর ফায়ার করেছে। কিন্তু ঘটনা স্থল কোনটি? এটা নাফ নদীর ভিতরে, বাংলাদেশের সীমান্তের ভিতরে। বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে যদি কোনো দেশ, কোনো পক্ষ এটা গুলিগালাজ করে সরাসরি, তো এটা কি খুব উদ্বেগের বিষয় নয়? ধন্যবাদ জনাব কামাল। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, এই যে বলা হচ্ছে যে মিয়ানমারের অভ্যন্তরে যে বিদ্রোহীদের যে তৎপরতা, অর্থাৎ কেন্দ্রীয় সরকার নিশ্চিতভাবেই দুর্বল হয়ে পড়েছে, কারণ দেশের বিভিন্ন অঞ্চলে যারা বিদ্রোহী আছেন তারা তাদের নিজস্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। তাহলে আসলে কার্যত কার সাথেই বা সরকার আলাপ করবে বা তাতে সমাধান আসবে কিনা? কারণ বেশ জাতিগত বেশ কিছু প্রদেশে কিন্তু বিভিন্ন জাতিগোষ্ঠীর সংগঠন তারাই কিন্তু আসলে সেখানে নেতৃত্ব দিচ্ছেন। সেটা কি বড় একটা সংকট নয়?
এটা একটা বড় সংকট, এবং সেক্ষেত্রে আমি এই কথাটি অনেকবার বলে আসছি যে আমাদের আসলে 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি, এখানে আমাদের জরুরি ভিত্তিতে আরাকান আর্মির সাথে যোগাযোগ স্থাপন করা উচিত। আমি একটা হাইপোথেসিস দিয়ে বলি, যদি এই যুদ্ধের পরিণতি এমন হয় যে জান্তা সরকার বাধ্য হয় আরাকান আর্মির কাছে ক্ষমতা ছেড়ে দিতে, বা আরাকান আর্মি যদি স্বাধীন হয়ে যায়, তাহলে কি রোহিঙ্গা প্রত্যাবর্ষণ সহ অন্যান্য বিষয়গুলি আমাদের জন্য শুভকর হবে? উত্তর মোটেই না। আমরা দেখতে পেয়েছি, কারণ আরাকান আর্মির সাথে বাংলাদেশের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিকভাবে ও সরকারিভাবে, বেসরকারিভাবে, কূটনৈতিকভাবে কোনো যোগাযোগ স্থাপন হয়েছে বলে আমাদের কাছে এরকম তথ্য নাই, বাট এটা হওয়া কিন্তু অত্যন্ত জি, গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় আপনাকে জানতে চাই, সেটি হচ্ছে যে মিয়ানমারের অভ্যন্তরে যে যে ধরনের সংঘর্ষ চলছে, অনেকে বলে থাকেন যে এটা হয়তো জান্তা সরকারের পতন হতে পারে। আদতে আসলে হবে কিনা? কারণ জান্তা সরকার তারা কিন্তু আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত, আর যারা বিদ্রোহী রয়েছেন তাদের কাছে নিশ্চয়ই সেই ধরনের আগ্নেয়াস্ত্র বা আমরা যদি বলি লজিস্টিক সাপোর্ট নেই। তাহলে তারা কি সহজে আসলে জয়লাভ করতে পারবে বলে আপনারা মনে করেন? আচ্ছা, এই বিষয়টা আমি স্পষ্ট করি ভাবে, এটা একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ হবে, কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহে। আপনি যদি লক্ষ্য করে দেখেন, মিয়ানমারের 7টা প্রদেশ আছে, এই 7টা প্রদেশ কিন্তু উপজাতি অধ্যুষিত, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা মিয়ানমারের মানে মধ্যভাগে রয়েছে, জি, যেটা আপনার এনপি বলেন বা এনএলডি বলেন, অং সান সুচির যারা, তার নেতৃত্বে তারা সেন্ট্রাল গভর্নমেন্ট, বাট প্রদেশের পেরিফেরিতে যতগুলি প্রভিন্স আছে সবগুলি কিন্তু উপজাতি ভিত্তিক। জি, যেমন আমাদের আরাকান হচ্ছে মানে জি, রাখাইন অধ্যুষিত এলাকা। কিন্তু একটা যে বিভিন্ন গোষ্ঠী, যারা সশস্ত্র গোষ্ঠী যারা জান্তা সরকার বিরুদ্ধে যুদ্ধ করছে, তাদের কিন্তু সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নাই। সেই কারণেই তাদের এই যুদ্ধটা অনেক দীর্ঘায়িত হবে বলে আমরা ধারণা করছি, এবং একইভাবে কোনোভাবেই জান্তা সরকার তাদের কর্তৃত্ব ছাড়বে না। আপনি লক্ষ্য করে দেখুন, যদি মিয়ানমারের যদি নেপিডিও ফল করে, তবুও কিন্তু জান্তা সরকার ছাড়বে না যতক্ষণ পর্যন্ত সিটিও তাদের দখলে থাকে। কারণ সিটিও হচ্ছে তাদের লাইফ লাইন। জি, সিটিও থেকে চায়নায় আপনার যেভাবে আপনার তেল এবং গ্যাস সরবরাহ করা হয় 2টা পাইপলাইনের মাধ্যমে, এটা হচ্ছে মিয়ানমার ইকোনমির লাইফ লাইন। আমি যদি একটু বিষয়টাকে একটু বিশদভাবে ব্যাখ্যা করি, জি, প্রতিবেশী দেশগুলি কে কিভাবে বিষয়টাকে নিয়ন্ত্রণ করছে, আমি সবচেয়ে ভালো সম্পর্ক জান্তা সরকারের সাথে থাইল্যান্ডের সাথে তাদের যে বর্ডারগুলি আর বর্ডার বাণিজ্য আছে, এটা কিন্তু থেমে নেই। গত 11 মাসে 4.13 বিলিয়ন বাণিজ্য হয়েছে। আপনি বাংলাদেশের ক্ষেত্রে কি হয়েছে? বাংলাদেশের যতটুকু ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। জি, আপনি কি মনে করেন যে চায়নায় গ্যাস এবং তেল রপ্তানি বন্ধ হয়েছে? মোটেই না। জি, এই ঘটনা কি আপনি কি মনে করেন যে ভারতের মণিপুরে বা মিজোরামে তারা এরকম ফায়ার করার সামর্থ্য রাখে? মোটেই না। তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে, এবং বারবার আমরা এই কথাটা বলে আসছি যে জি, এটার স্ট্রং প্রতিবাদ করার, শুধু প্রতিবাদ করে এটা শেষ হবে না, প্রতিবাদ করে কোনো লাভ হয় না। মিয়ানমারের রাষ্ট্রদূত অত্যন্ত অনুগত একজন রাষ্ট্রদূত, খবর পাওয়া মাত্র দৌড়ায় চলে আসেন, এবং যে মেসেজটা পান, আমার সন্দেহ হয় সেই মেসেজটা মিয়ানমারে গিয়ে পৌঁছায় কিনা। জনাব কামাল, আরেকটি বিষয় আপনার কাছে বলতে চাচ্ছিলাম। ঠিক এই মুহূর্তে বিশ্ব দরবারে মিয়ানমারের সংকট বা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে খুব একটা আলোচনা হচ্ছে না বা হয় না। সেক্ষেত্রে বাংলাদেশের উচিত কিনা যারা মূল অংশীজন রয়েছেন এই সংকটের সাথে, আমি যদি চীনের কথা বলি, বড় একটা অংশীজন, আহ, কিছুটা হলো ভারতের একটা বড় অংশ রয়েছে এখানে, কারণ তাদের সাথে তাদের একটা ভালো সম্পর্ক, এবং পশ্চিমাদের সাথে একটা 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 সম্পর্ক তো আছেই। সব পক্ষকে একসাথে বসার মতো পরিস্থিতি কি আছে বা সম্ভব? না হলে তো এই সংকটের সমাধান হবে না, এটা অনেকেই বলছেন। আমার সরাসরি উত্তর, কোনো সম্ভাবনা আমি দেখি না, এবং এখান থেকে কোনো অগ্রগতি হওয়ার আদৌ কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, একটা জিনিস আপনি লক্ষ্য করুন, জি, পররাষ্ট্র নীতিতে অল্ট্রুইজম বা পরার্থবাদ বলে কোনো কথা নেই। আমরা যেটা এতদিন ধরে বলে আসছি যে আমাদের এই বিষয়ে চীন, চীন, ভারত এবং থাইল্যান্ড আমাদের সহযোগিতা করবে। আমার উত্তর, 1 বছর, আমরা 2 বছর, 5 বছর অপেক্ষা করি, ফলাফল হবে শূন্য। কারণ আমরা এই দেশগুলির কাছে যখনই অনুরোধ করব, তারা প্রথম দেখবে তাদের স্বার্থ কিভাবে তারা রক্ষা করে। আপনি দেখেন, চীন তার শান প্রদেশে বিদ্রোহী এবং সরকারের সাথে তাহলে মানে তাহলে সরকার তাদের কাদের সাথে কথা বলবে? কারণ এটা তো এক ধরনের আন্তর্জাতিক সংকট, সবার অনেককে নিয়েই কথা বলতে হবে, কাজ করতে হবে, তাই নয়? আমি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে আপনাকে উত্তর দিতে হলে এখনই সরকারের উচিত আরাকান আর্মির সাথে যোগাযোগ করা।
শামীম কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে আজকের মতো শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আমরা আবারও কথা বলবো আপনার সাথে। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। সকাল থেকেই রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে রয়েছে যাত্রীদের ভিড়। এদিকে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে একই বাসের একাধিক কাউন্টারে যাত্রী তোলার অজুহাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছে বাস, যার দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘরমুখ যাত্রীদের। ঈদের বাড়ি ফেরা নিয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক এবং গাজীপুর থেকে আছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান এবং ওমর ফারুক, আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমে যেতে চাই ওমর ফারুকের কাছে। ফারুক, আপনার কাছে বিষয়টা আমি জানতে চাই, সেটি হচ্ছে যে বলছিলাম আমি যে একই বাসের একাধিক কাউন্টার কিছুক্ষণ পরপর, যার ফলে যাত্রী ওঠার অজুহাতে বা যাত্রী তোলার কারণে, যে কারণেই হোক, এক ধরনের রাস্তায় যানজটের তৈরি হয়। আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি, শুনেছি কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে এই একটা বাসের কাউন্টার একটাই থাকবে, একাধিক থাকবে না। কার্যকরতা আসলে হয়নি। আপনার কাছে আর বাড়তি কি তথ্য রয়েছে? দেখুন, এখান থেকে কিন্তু দক্ষিণ অঞ্চলের অনেক গাড়ি ছেড়ে যায়, বিশেষ করে বরিশাল, খুলনা, যশোর, বরগুনা, চট্টগ্রাম, কুমিল্লা সহ নানান জায়গায়। তখন থেকে আমরা এখানে আছি 2 থেকে 3 ঘন্টা ধরে। সেই জায়গায় আমরা দেখেছি যে এই পর্যন্ত বেশিরভাগ যাত্রী, তাদের একটি অভিযোগ, তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন এবং তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে ভাড়া আগে ছিল 400-500, সে ভাড়া 7 থেকে 800 টাকা নিচ্ছে। অর্থাৎ প্রতিটি যে অঞ্চলে যাচ্ছে প্রতিটি জায়গা থেকে কিন্তু 100 থেকে 300 টাকা তারা ভাড়া নিচ্ছে। এখানে কয়েকটি কাউন্টার রয়েছে, আমরা কয়েকটি কাউন্টারে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে তারা কিন্তু অতিরিক্ত ভাড়া নিচ্ছে না। তবে আমাদের যাত্রীরা কিন্তু বারবারই বলছেন যে তারা সেখানে অতিরিক্ত ভাড়া আদায় করছে এবং এই ভাড়ার বিষয়ে এখানে কিন্তু কোনো মনিটরিং ব্যবস্থা নেই এবং পুলিশের পক্ষ থেকে বা যারা নিয়ন্ত্রক সংস্থা রয়েছে তারাও কিন্তু এই ভাড়া নিয়ে কেউ কোনো কথা বলছে না। তবে আরেকটি বিষয় জানিয়ে রেখে, আজকে যেহেতু বৃহস্পতিবার সবশেষ কর্মদিবস, এই কর্মদিবস উপলক্ষ করে কিন্তু সবাই তাদের অফিস আদালত শেষ করে তাদের পরিবার নিয়ে তাদের ঘরে ফেরা, ঘরমুখী মানুষ তারা বাড়ি যেতে চাচ্ছিলেন, কিন্তু তখনই ঝুম বৃষ্টি নামে এবং বৃষ্টি নামার পরে এক ধরনের ভোগান্তি তৈরি হয়েছে। এবং আমরা এখানে কাউন্টারে কথা বলেছি, যারা এখানে আসছেন বা যারা বাড়ি ফিরছেন তারা কিন্তু সময় মতো কাউন্টারে এসে উপস্থিত হতে পারেনি এবং যার কারণে কিন্তু যারা কাউন্টারে রয়েছেন বা বিভিন্ন বাস মালিক রয়েছেন তারা কিন্তু আধা ঘন্টা পর পর, অর্থাৎ যে বাস যে সময় নির্ধারিত সময় ছাড়ার কথা ছিল সেটি কিন্তু তারা নির্ধারিত সময় ছাড়েননি। অর্থাৎ তারা যাত্রীদের কথা চিন্তা করে 1 ঘন্টা খানেক বা 1.5 ঘন্টা পর পর কিন্তু তারা যাত্রী ছেড়েছে। তবে আমরা যদি একটু বলি যে একটু এখানকার এখনো কিন্তু প্রচুর যাত্রী রয়েছে এবং যাত্রীরা কিন্তু লাইন ধরে আছে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, একটু আগেও অনেক এখানে যাত্রী ছিল এবং তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন, আগে যারা অগ্রিম যারা টিকিট কিনেছেন তাদের কিন্তু কোনো ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে না এবং তারা কিন্তু অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে না। তবে যারা আজকে যাত্রার দিন যারা টিকিট কাটতে এসেছেন তারা অনেকেই কিন্তু টিকিট পাচ্ছেন না, আবার যারা টিকিট পাচ্ছেন তারা অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এইটি কিন্তু পুরোপুরি অস্বীকার করেছেন যারা বাস মালিক কাউন্টার আছেন তারা। তবে তারা বলছেন যে লোকাল বাসগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে। তবে আমরা দেখেছি শ্যামলী থেকে শুরু করার কয়েকটি বাস বরিশালে যাচ্ছে, অনেকগুলো বাস, সেই বাসগুলোতে অতিরিক্ত তারা ভাড়া নিচ্ছে 2 থেকে 300। এর কারণে কিন্তু অনেকের জন্য এক ধরনের। আপনাকে ধন্যবাদ, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। আমি একটু যেতে চাই আবুল হাসানের কাছে গাজীপুরে। একটু জানতে চাই আবুল হাসানের কাছে যে সড়কে শৃঙ্খলার কি অবস্থা, কারণ উত্তরাঞ্চলের অধিকাংশ গাড়ি কিন্তু গাজীপুর হয়ে যায়। চন্দ্রা এলাকার কি অবস্থা, আজকে সার্বিক পরিস্থিতি কেমন ছিল? সড়কের যানবাহনের শৃঙ্খলার কথা যদি বলি, যে এখানে চন্দ্রা ত্রিমুর এলাকায় কিন্তু প্রচুর গাড়ির চাপ রয়েছে এবং যে গাড়িগুলো ঢাকা থেকে ছেড়ে আসছে সেই গাড়িগুলো কিন্তু যে চন্দ্রা এলাকায় আছে সেখানে এলোমেলোভাবে অনেকটাই
পার্কিং করা আছে এবং আপনি জানেন যে অনেক শ্রমিকরা তারা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য আগে থেকেই গাড়ি ভাড়া করে রেখেছিলেন। সেই ভাড়া করা গাড়ি কিন্তু আমরা দেখেছি লম্বা লাইন করে সেখানে রাখা হয়েছে, ফলে দুটি লেনই কিন্তু মোটামুটি বলা চলে যে বন্ধ হয়ে গেছে শুধুমাত্র গাড়ি পার্কিং এর করার কারণে। এবং যারা যাত্রীরা ছিলেন তারা আসছেন দলে দলে এবং তারা তাদের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িতে চড়ে তারা গন্তব্যে যাচ্ছেন। এই চিত্র ছিল দিনভর আজকে চন্দ্রা ত্রিমুর এলাকায়। এবং যাত্রীরা যেটি জানিয়েছেন যে আজকে শেষ কর্মদিবস শেষে অনেকে বাড়ি যাচ্ছেন এবং যারা পোশাক শ্রমিক রয়েছেন তাদের মধ্যে বেশ কিছু কারখানাও কিন্তু আজকে ছুটি হয়েছে, ফলে বাড়তি একটি চাপ ছিল চন্দ্রা ত্রিমুর এলাকায়। এবং আগামীকাল অর্থাৎ 14 তারিখ এবং 15 তারিখ সর্বশেষ এখানে শ্রমিকদেরকে ছুটি ঘোষণা করা হবে কারখানা কর্তৃপক্ষ। এবং এই দুটো দিন কিন্তু পোশাক শ্রমিকদের যে উপস্থিতি সেটি বাড়তে পারে। আজকে চন্দ্রা ত্রিমুর এলাকায় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছিলেন, অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান। তিনি যে দুটো বিষয় নিয়ে আজকে কথা বলেছিলেন, একটা সমস্যা হচ্ছে পশুবাহী ট্রাক, আরেকটি হচ্ছে আপনার যে অতিরিক্ত যে শ্রমিক যেগুলো একযোগে একসঙ্গে বাড়ি ফিরতে শুরু করবেন, সেই বিষয় দুটি নিয়েই কিন্তু মোটা থেকে আজকে তিনি কথা বলেছেন। এবং তিনি বলছেন যে যারা শ্রমিক বিশেষত একযোগে ছুটবেন তাদের ক্ষেত্রে তারা বিজিএমের সাথে কথা বলেছেন, মালিক পক্ষের সাথে কথা বলেছেন এবং তারা বলছেন যে এই মালিকরা যদি এই যারা শ্রমিক রয়েছেন তাদেরকে কারখানার ভেতরে গাড়ি পার্কিং করে সেখান থেকে তাদেরকে উঠিয়ে দিয়ে তাদের গন্তব্যে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন, সেক্ষেত্রে চন্দ্রা ত্রিমুর এলাকায় বিগত রোজার ঈদের শেষ দিকে যেভাবে চাপ ছিল, যেই যানজট ছিল, সেটি এবার কিছুটা কমবে বলে তিনি মনে করছেন। এবং সেই লক্ষ্যে তারা বিজিএম এর সঙ্গে কথা বলছেন বলে এই পুলিশ কর্মকর্তা বলছেন। এবং কোনো ইতিবাচক সাড়া পাওয়া গেছে? এখানে চান্দনা চৌরাস্তা এলাকায় কিন্তু যে যানজটের একটি সংখ্যা রয়েছে। এবং আবুল হাসান, আমি জানতে চাচ্ছিলাম বিজিএম এর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া গেছে কিনা? পুলিশ কর্মকর্তারা যেটা বলছিলেন যে তাদেরকে যে পরামর্শ দেওয়া হচ্ছে সেই বিষয়ে কোনো সাড়া পাওয়া গেছে কিনা? বিজিএম এর কর্তৃপক্ষের সঙ্গে আমি বিষয়টি নিয়ে কথা বলতে পারিনি, তবে কয়েকজন কারখানা মালিকের সঙ্গে কথা বলেছিলাম। এবং কারখানাগুলোর মালিকরা যেটি বলছেন যে অধিকাংশ কারখানায় শুক্রবার এবং শনিবার অর্থাৎ আগামীকাল এবং তারপরের দিন ধাপে ধাপে ছুটি হয়ে যাবে। এবং তারা বলছেন যে গাড়ির ব্যবস্থা করতে পারবে কিনা হয়তো এখন আর জানাতে পারেনি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাকে শেষ করতে হচ্ছে আবুল হাসান। ধন্যবাদ ওমর ফারুক আপনাকেও। কোরবানির পশুর হাটে আজ থেকে আনুষ্ঠানিক বিক্রি শুরু হয়েছে, তবে বেচাকেনা এখনো পুরোদমে শুরু হয়নি। শেষ সময় হাটের ভিড় এড়াতে আগে ভাগে পশু কিনেছেন অনেকেই। এদিকে প্রথম দিনেই বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে বেচাকেনা করতে দেখা গেছে কোরবানির পশু। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিলুর রহমান এবং চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী অনুপম শীল। আপনারা দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আদিলের কাছে যেতে চাই। আদিল, আপনি কাছে জানতে চাই, আপনি তেজগাঁ এলাকাতে আছেন, সেখানে হাটের অবস্থা কি? একটা অভিযোগ হচ্ছে যে হাটের পশু হাট ছাড়িয়ে রাস্তায় চলে এসছে, সড়কে চলে এসছে, সেখানে কেমন অবস্থা হয়েছে কিনা? দেখুন, হাটের পরিস্থিতি আসলে ভালোই ছিল বিকেল পর্যন্ত, তবে বিকেলের পরে বৃষ্টি হওয়াতে কিছুটা কিন্তু আসলে দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে হাটে আসা ব্যবসায়ীদের এবং যারা কোরবানির পশু কিনতে এসেছিলেন। যদিও আজকে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হয়েছে, তার কারণ হচ্ছে আপনাকে বলে রাখি যে ইজারার যে শর্ত, সেই শর্ত অনুযায়ী হাটের 5 দিন কোরবানির যে পশু সেই পশু বিক্রি করতে পারবেন, কেনাবেচা করা যাবে। তো সেই অনুযায়ী আজকে থেকে আসলে আনুষ্ঠানিক যে বিক্রি, সেই বিক্রিটি শুরু হয়েছে ঈদের দিন পর্যন্ত, অর্থাৎ 17 জুন পর্যন্ত এই যে হাটগুলো করা হয়েছে। রাজধানীর 2 সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণে 11টি হাট এবং ঢাকা উত্তরে 9টি হাট। তার মধ্যে একটি হাট এই তেজগাঁয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ, যে হাটটিতে আমি আসলে এই মুহূর্তে আছি। এখানে ক্রেতাদের সমাগম আসলে যে পরিমাণ কোরবানির পশু এসেছে তার থেকে আসলে অনেক কম। তার কারণ হচ্ছে যে আজকে কিন্তু আসলে বৃহস্পতিবার শেষ কর্মদিবস ঈদের আগে, তো সেক্ষেত্রে অনেকে কিন্তু আসলে আজকে অফিস শেষ করেছেন। অফিস শেষ করে কেউ কেউ আসলে হাটে আসছেন, কোরবানির তাদের যে পশুটি সেই পশুটি আসলে দেখছেন, বিভিন্ন হাট ঘুরছেন, দরদাম যাচাই করছেন।
কেউ কেউ আসলে কিনছেন, তবে কেনার যে পরিমাণ সেই পরিমাণটি আসলে খুব একটা নেই এবং বৃষ্টির কারণে হাটে ক্রেতাদের সমাগম যতটা আসলে ধারণা করা হয়েছিল যে আজকে সন্ধ্যার পর থেকে হাটে ক্রেতাদের উপস্থিতি বাড়বে, ততটা কিন্তু আসলে হয়নি। দামের ব্যাপারে ক্রেতা বিক্রেতা কি বলছেন, তারা কি যুক্তিসঙ্গত দাম বলছেন কিনা? দেখুন, দরদাম হচ্ছে, দরদাম যাচাইও করছেন ক্রেতারা। বিক্রেতাদের আসলে যে ধরনের অভিযোগ আমরা আসলে পাচ্ছি, তারা যেটি আসলে বলছেন যে তারা কয়েকদিন ধরেই হাটে আছেন, কিন্তু তাদের যে কোরবানির পশুটির যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য না পাওয়ার কারণে আসলে তারা কোরবানির পশু বিক্রি করতে পারছেন না। আমি যদি একটু উদাহরণ দেই, যে বিক্রেতারা বলছেন যে কোরবানির পশুটি তাদের 4 লাখ টাকা তারা দাম চাচ্ছেন, সেই কোরবানির পশুটি আসলে হয়তো বা 1.5 লাখ টাকা দাম বলছেন বা 2 লাখ টাকা দাম বলছেন, যে কারণে কোরবানির পশু তারা বিক্রি করতে পারছেন না। অন্যদিকে ক্রেতারাও বলছেন যে যেহেতু আসলে ঈদের বাকি আছে, এখনো শুক্রবার, শনিবার এবং রোববার রয়েছে, 3 দিন হাতে রয়েছে, তো সেক্ষেত্রে আসলে বিক্রেতারা যারা আছেন তারা কোরবানির পশুটি এখন পর্যন্ত আসলে দাম ছাড়ছেন না, যে কারণে কিনতে পারছেন না। এই ধরনের মিশ্র যে অভিযোগগুলো বা মিশ্র যে প্রতিক্রিয়াগুলো, সেই প্রতিক্রিয়াগুলো কিন্তু আদিল, আপনাকে ধন্যবাদ। আমি একটু চট্টগ্রামে যেতে চাই, যেখানে আছেন সহকর্মী অনুপম শীল, সেখানে যাই। অনুপম শীল, আপনার কাছে জানতে চাচ্ছিলাম কোরবানির পশুর হাটের কি অবস্থা, গরুর পাশাপাশি ছাগল সেখানে পর্যাপ্ত আছে কিনা, ক্রেতারা খুশি কিনা, বিক্রেতারা খুশি কিনা? হ্যাঁ, একটু আগে ঢাকায় আমরা যেমনটা শুনছিলাম যে হাট জমে উঠেছে, কিন্তু কেনা বেচা জমে ওঠেনি। ঠিক একই রকম অবস্থা এখানেও। ইতিমধ্যে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন হাটগুলোতে কিন্তু প্রচুর পশুর আমদানি হয়েছে, কিন্তু এখনো আসলে সেই বিক্রেতাদের কাঙ্ক্ষিত যে বিক্রি, সেটি এখনো শুরু হয়নি। আমরা এই মুহূর্তে নূরনগর হাউজিং সোসাইটি যে মাঠ, সেই মাঠের পশুর হাটে আছি এবং ইতিমধ্যে এই এলাকায় সবচেয়ে বড় গরুর বাজার এটি। অর্থাৎ এখানে শুধুমাত্র যে চট্টগ্রাম শহরের মানুষজন পশু কিনতে আসেন তা নয়, চট্টগ্রামের বাইরে বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের অনেকেই আসেন এখান থেকে কোরবানি পশু কিনে নিয়ে যেতে। তবে আমরা এসেছি প্রায় আধা ঘন্টা হলো, এখনো পর্যন্ত আসলে 2টি গরু বিক্রির বিষয়ে আমরা এখানে দেখলাম। আপনার কাছে সেটি হচ্ছে যে হাটে কি ধরনের আমি বলি পশুর চাহিদা বেশি, বড় নাকি মাঝারি নাকি ছোট? হ্যাঁ, আসলে আমি সেটাই বলছিলাম যে হাটে কিন্তু মাঝারি আকারের পশুর চাহিদা বরাবরের মতোই বেশি থাকে এবং বিশেষ করে খুব বড় যে পশু বা গরু সেটি চট্টগ্রামে একটু এটির চাহিদা কম থাকে। মাঝারি আকারে যেগুলো থাকে সেই ধরনের গরুর চাহিদাই বেশি থাকে। তবে প্রাণী সম্পদ অফিস যেটি বলছে যে এবার চট্টগ্রামে প্রায় 8,85,000-এর মতো কোরবানি পশুর চাহিদা আছে। এর মধ্যে 5,26,000 গরু এবং 71,000 এর মতো আছে মহিষ এবং 1,95,000 ছাগল বা এরপরে ভেড়া বা অন্যান্য পশুর চাহিদা রয়েছে। আপনাকে ধন্যবাদ। আমি আরেকবার একটু আদিলের কাছে যেতে চাই। আদিল, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাই সেটি হচ্ছে, আমরা সংবাদ মাধ্যমে দেখছিলাম যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, বলা হচ্ছে বিভিন্ন ব্যাংকের বুথ বসানো হচ্ছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ব্যবস্থা করা হচ্ছে। এগুলো কি আপনি দেখছেন কিনা, কোনো হাটে দেখেছেন কিনা পর্যন্ত? দেখুন, আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে রাজধানীর বিশেষ করে ঢাকা উত্তরের 6টি হাটে ডিজিটাল লেনদেনের একটা ব্যবস্থা কিন্তু আসলে করা হয়েছে। অর্থাৎ এই ডিজিটাল লেনদেন বলতে হচ্ছে যে এখানে কিন্তু আসলে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে এবং সঙ্গে সঙ্গে ডেবিট কার্ডও দিয়ে দেওয়া হচ্ছে। তবে এটি কিন্তু আসলে এবছর আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সাড়া সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমি যে হাটটিতে আছি, এই হাটটিতে আইএফআইসি ব্যাংক এখানে তারা তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম পরিচালনা করছে এবং বিভিন্ন ব্যবসায়ীরা তারা এসে সেখানে অ্যাকাউন্ট খুলছেন এবং দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে থেকে যেসব ব্যবসায়ীরা আসছেন, কেউ 20টি গরু নিয়ে আসছেন, কেউ 50টি গরু নিয়ে আসছেন, তারা এখানে তাৎক্ষণিক তাদের যে অ্যাকাউন্ট খুলে ফেলছেন। এবং আমাকে শেষ করতে হচ্ছে, আদিলুর রহমান, অসংখ্য ধন্যবাদ। অনুপম শীল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিকেলে বজ্রসহ বৃষ্টি হয়েছে, একই সঙ্গে বয়েছে ঠান্ডা বাতাসও। এতে গত কয়েকদিনের ভ্যাপসা গরম কমে আসার কিছুটা স্বস্তি মিলেছে। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান ভূঁইয়া। ডক্টর ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। আজ ঢাকা এবং দেশের বেশ কিছু স্থানে স্বস্তির বৃষ্টিপাত হয়েছে। আপনার কাছে জানতে চাইব, আগামী কয়েকদিনের বৃষ্টি, বিশেষত ঈদের দিন 17ই জুন সোমবারের
আবহাওয়া কেমন থাকবে সারা দেশে? আপনাকে হ্যাঁ, ঢাকায় কিন্তু প্রায় 50-এর উপর বৃষ্টি হয়েছে এবং বেশ ঠান্ডা, এই মুহূর্তে কিছুটা ঠান্ডা রয়েছে। তবে এটা কিন্তু খুব বেশি দিন স্থায়ী হবে না, কারণ আবার কিন্তু একটা ড্রাই স্পেল আসছে ঢাকার জন্য। কিন্তু সিলেট, ময়মনসিংহ এবং রংপুর, এই 3 ডিভিশনে কিন্তু ক্রমাগত বৃষ্টি হচ্ছে। এর আগেও আমরা দেখেছি যে গত সন্ধ্যা 6টা পর্যন্ত সিলেটে 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রংপুর বিভাগের পঞ্চগড়ে 100-র উপর বৃষ্টি হয়েছে। কাজে এই অঞ্চলটাই বৃষ্টি হচ্ছে, কিন্তু মধ্যাঞ্চল থেকে আমাদের দক্ষিণাঞ্চল বা দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, এবং ঈদ পর্যন্ত এটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ঈদে আমাদের রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ এবং আমাদের খুলনা বিভাগ, এই 3টা জায়গায় বৃষ্টি, বরিশাল সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে উত্তরাঞ্চল যেমন রংপুর, ময়মনসিংহ এবং সিলেট, এই 3 অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে এবং ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। আচ্ছা, এই সময়ের মধ্যে ঝড়ের কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? প্রকৃতপক্ষে এই সময় যদি লম্বা ড্রাই স্পেল থাকে, জি, শুষ্ক সময় থাকে, তারপরে যদি একটা স্ট্রং ওয়েট স্পেল আসে, সেই ক্ষেত্রে বজ্রঝড় হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের সিলেট অঞ্চল যেহেতু ক্রমাগত বৃষ্টি হচ্ছে, আরো হবে, কাজে ওই অঞ্চলে খুব ভারী কোনো বা শক্তিশালী ঝড়ের সম্ভাবনা নেই। আর ঢাকা তো কিছুটা ড্রাই থাকার সম্ভাবনা বেশি রয়েছে। তবে যদি এটা আমরা শনিবার থেকে বলতে পারবো যে আগামী 72 ঘন্টায় সেটা আরো ক্লিয়ার হবে। তবে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, এবং পরবর্তীতে যদি কোনো ওয়েট স্পেল আসে সেক্ষেত্রে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। এবছর এবং গত বছরও কিছু বৃষ্টির পরিমাণ ছিল কম। এই কম বৃষ্টির সম্ভাবনা কি আগামী বছরও দেখা দিবে বলে মনে করছেন কিনা? আমি যদি পুরো বর্ষাকালটা ধরি, সেই ক্ষেত্রে এবছর বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, গত বছর যেটা ছিল, এবছর তার বিপরীত, অর্থাৎ কিছুটা বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনি বলছেন যে এই যে বৃষ্টির সম্ভাবনা বেশি, এই তার মানে এবারে বর্ষায় বেশি বৃষ্টিপাত হবে, তাই তো? জি জি, এটা বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে লম্বা ড্রাই স্পেল এবং অতি অল্প সময়ে অতি ভারী বৃষ্টি, এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটা লা নিনা বছর, যেহেতু এই বছর থেকে আমরা এখন যদিও নিউট্রাল কন্ডিশনে রয়েছি, নিউট্রাল থেকে দ্রুত এটা লা নিনার দিকে যাচ্ছে, এরপরে কিন্তু বৃষ্টিটা বাড়বে। আচ্ছা, আমাকে শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর শামীম হোসেন ভূঁইয়া আমাদেরকে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ।